প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাকে যারা শুনছেন ও দেখছেন, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। যেই বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে আপনারা আজ করে ফেলেছেন আমি বুঝতে পারছি, কারণ থাম্বনেল সে কথা বলে দিচ্ছে। সিলেটের ডিসি সারওয়ার আলমকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে তার ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, তাকে প্রত্যাহার করা হয়েছে ডিসি পজিশন থেকে এবং তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। ডিসি সারওয়ার আলম এবং জেলা ম্যাজিস্ট্রেট একই সঙ্গে, এবং তিনি সিলেটে বদলি হয়েছিলেন গত বছরের 2025-এর 18 অগাস্ট এমন এক মুহূর্তে যখন সাদা পাথর চুরি কাণ্ডে সিলেটের অবস্থা উত্তাল। সেই সময়ের সরকারি সিদ্ধান্তে একজন দক্ষ, সৎ, অকুতোভয় জেলা প্রশাসক দরকার ছিল সিলেটের, আর তাকেই খুঁজে পাওয়া গিয়েছিল। সিলেটবাসী স্বাগত জানিয়েছিলেন তাকে, আমরাও খুশি হয়েছিলাম সারওয়ার আলম ডিসি পদে যখন তাকে পদায়ন করা হয়। এর আগে তিনি ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার চলছিল তখন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইন এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে কাজ করছিলেন। তো তিনি যখন সিলেটের ডিসি হলেন, আসিফ নজরুল তাকে নিয়ে একটি স্মৃতিচারণ করেছিলেন ফেসবুক পোস্টে। সেইটিও সারা বাংলাদেশের মানুষ শেয়ার করেছে এবং পড়েছে। তো এখন বাংলাদেশের যে অবস্থা, একজন সৎ কর্মকর্তা খুঁজে পাওয়া মাইক্রোস্কোপিক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও পাওয়া যায় না। দুর্ভাগ্যজনক এটি, বাট এটি সত্যি, নির্মম সত্যি এটি। তো এখন সারওয়ার আলম সেই চোর, ছ্যাচোর, লুটেরা, চাটার দলের ভিড়ে একজন ব্যতিক্রমী মানুষ, ব্যতিক্রমী অফিসার। 27 ব্যাচের বিসিএস কর্মকর্তা তিনি, সারওয়ার আলম। এই পর্যন্ত কাপড়ে দাগ লাগতে দেননি, যদ্দূর আমরা তার সম্পর্কে জেনেছি। স্রোতে গা ভাসাননি, ব্যাংক অ্যাকাউন্ট মোটা করবার কথা কখনো ভাবেননি। ভেবেছেন নিজের কর্মস্থল, যেই জায়গায় তিনি সার্ভ করেছেন সেই জায়গায় সর্বোত্তম সার্ভিস কীভাবে দেওয়া যায় এই কথাই তিনি ভেবেছেন। এই যাবৎকালে আমরা তার সম্পর্কে এই কথাই জেনে এসেছি। কিন্তু এই 9-10 মাসের মাথায় তাকে হঠাৎ করে আজই 21 জুন রোববার প্রত্যাহার করা হলো তার পজিশন থেকে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন বলা হলো জনস্বার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হলো। তো আমরা জানিনি সেখানে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সেই বিষয়ে এই মুহূর্তে আগ্রহ বোধ করছি না। প্রিয় দর্শক শ্রোতা, এই নিউজটি সব গণমাধ্যমে এসেছে, জাতীয় দৈনিকে এসেছে। তো সামনে এগোবার আগে আমি কয়েকটি পাবলিক রিয়াকশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এবং প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সঙ্গে। দর্শক এই তাকে প্রত্যাহার করবার বিষয়টিকে কিভাবে দেখছেন, অল্প কয়েকটি পাবলিক রিয়াকশন আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কমেন্টস আকারে এসেছে এই নিউজটির পর। উনি মাজার ব্যবসায়ীদের রোজগারে হাত দিয়েছেন, এটা মাজার ব্যবসায়ীরা ভালোভাবে নেবে না, এটাই তো বাস্তব। কুসংস্কারে ভরা ধর্ম ব্যবসার সাথে মাজার ব্যবসাও ভালো চলে বাংলাদেশে, কি চমৎকার না? দ্বিতীয় কমেন্টার, লুটেরাদের পেটে আঘাত পড়ল বলেই কি আজ তাকে ওএসডি করা হলো? আমরা সৎ হতে চাই না, সৎ মানুষকে পছন্দও করি না। তৃতীয় কমেন্টার, ভালো মানুষের অনেক সমস্যা। চতুর্থ কমেন্টার, নিয়োগ বদলি প্রত্যাহারে প্রশাসনের বালখিল্য আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারপরের কমেন্টার বলছেন, যদি কারো কুনজরে পড়তে চান ভালো কিছু করেন। ভালো মানুষের কদর নেই আরেকজন কমেন্টার। আরেকজন বলছেন, মাজারের আয় ব্যয়ের হিসাব অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ ছিল। এর বিপক্ষে অবস্থান নিয়েছে কিছু স্বার্থান্বেষী মহল, যারা লুটপাটের সাথে জড়িত। প্রধানমন্ত্রী চলে যাবার পরই কেন এই সিদ্ধান্ত? আরেকজন কমেন্ট করেছেন, ডক্টর মিল্লাত হোসেন দেপ্র, আবারও প্রমাণিত হলো দেশে ভালো মানুষের দাম নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই হলো পাবলিক রিয়াকশন। ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করবার পরিপ্রেক্ষিতে জনসাধারণ বিষয়টিকে এইভাবে দেখছে।
তো এই বিষয়ে বিস্তারিত যা জানা গেছে সেটি হলো গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে দান বাক্স স্থাপন করে। আর সেখানে মুক্ত হস্তে দান করবার জন্য যে 3টি ড্যাগ ছিল, ড্যাগ, ডেকচি, আমরা এইসব নানা নামে ডাকি, সো দরগাহে সেটিকে ড্যাগ বলা হয়। 3টি ড্যাগ দান বাক্স স্থাপনের পাশাপাশি 3টি ড্যাগ সিলগালা করে দেয় জেলা প্রশাসন, এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগ করা হয় সেখানে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয় যে দান সংগ্রহের প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে এই দান বাক্সগুলোতে দান জমা হবে, আগের মতো হাতে হাতে দানের টাকা নেওয়া হবে না। হাতে হাতে দানের টাকা নেওয়া হতো এতদিন, তো সেইটি এখন বন্ধ হয়ে গেছে। হাতে হাতে আর কেউ টাকা নিতে পারবে না, কারণ হাতে হাতে নিলে পাতে পাতে যায়, আমরা জানি সে কথা। কিছু দান বাক্সে যায়, কিছু যিনি নিলেন তার পকেটে যায়, এটি স্বাভাবিক, সব জায়গায় এটি হয়েছে এবং এখনো হচ্ছে। তো এই তো গেল বৃহস্পতিবারের কথা। আর শুক্রবার তিনি গিয়েছিলেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে জুম্মার নামাজের কিছু আগে গিয়ে সেখানে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। সেই বক্তব্যে সেখানেও দান বিষয়টি যাতে সুশৃঙ্খলভাবে নেওয়া যায় সেই বিষয়ে তিনি আলোকপাত করেন, এবং তিনি বলেন মাজারে যে মদ গাজার আসর বসে সেইটি বন্ধ হতে হবে, সেইটি আর চলতে দেয়া যাবে না। এবং তিনি কারণ ব্যাখ্যা করেন যে অলি আউলিয়াদের মাজার এটি পবিত্র স্থান, এখানে মদ গাজার সেবনের অভিযোগ প্রায় আসে, এটি আমরা জানতে চাই না, শুনতে চাই না এরকম কথা, তাই এটি বন্ধ হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেইটি কাল হয়েছে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের জন্য, এবং 2 দিনের ব্যবধানে তার বদলির আদেশ হয়ে গেছে। এবং একজন কমেন্টার যে কমেন্ট করলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ছাড়ার পরই কি এমন সিদ্ধান্ত? জানি না বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়টি জানবার কথা, কারণ আমরা দেখলাম গাইবান্ধার ডিসিকে তিনি নিজে চিঠি পাঠিয়েছেন, যদিও না পাঠালেও পারতেন, শাহে আলম কাণ্ডে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, LGRD প্রতিমন্ত্রী শাহে আলমের নামকরণ কাণ্ডে গাইবান্ধার পলাশবাড়ি উত্তাল। তো সেইখানে প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন এবং জেলা প্রশাসককে গাইবান্ধার তিনি চিঠি লিখেছেন নামকরণের বিষয়টি যাতে বাতিল করা হয়। তো তাই ভাবছি প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই এই বিষয়ে ইন্টারেস্ট নেন। জেলা পর্যায়ে কোনো কর্মকর্তা জেলা প্রশাসকের মতো পদ হঠাৎ বদলি হয়ে যাবেন, এইটি তার কনসার্ন ছাড়া হতে পারে, সেটি আমি বিশ্বাস করি না। তো তিনি যদি জানেন তাহলে তিনি সেটি অ্যালাউ করলেন কিভাবে? সারোয়ার আলম সম্পর্কে কি তিনি জানেন এই সারোয়ার আলমকে? যেটি বলছিলাম, একজন সৎ কর্মকর্তা মাঠ পর্যায়ে যদি পেতে হয় এবং মাইক্রোস্কোপ দিয়ে যদি খুঁজতে হয়, তাহলে সেই মাইক্রোস্কোপিক সার্চে যে 1-2 অফিসারের কথা আসবে, এর মধ্যে সারোয়ার আলম একজন। এই কর্মকর্তাকে হঠাৎ বদলি কেন? কার স্বার্থে? এখানে দেশের স্বার্থ কোথায়? সিলেটের স্বার্থ কোথায়? সিলেটবাসী তো খুশি ছিলেন তার এই সিলেটে পদায়নে। প্রিয় দর্শক শ্রোতা, প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে নেওয়া ভালো। বৃহস্পতিবার রাতেই মাজারের ভক্তদের ব্যানারে একদল লোক মিছিল করেছে সিলেট শহরে, কারণ তারা বলছে এটি অলি আউলিয়া বিরোধী কর্মকাণ্ড। তারা বলছেন 700 বছর ধরে এই প্র্যাকটিস চলে এসছে, হাতে হাতে দান। তো হঠাৎ সেটি বন্ধ হওয়া, সেখানে সুশৃঙ্খল কোনো অবস্থা ফিরে আসা, সিলগালা করা অবস্থায় কোনো বাক্সে সরাসরি দান চলে যাওয়া, কারো হাতে যেতে পারবে না, এবং আনসার বাহিনীর সদস্যরা সেটি পাহারা দিচ্ছেন। তো এইটি তারা পছন্দ করেননি। তারা বলছেন অলি আউলিয়া বিরোধী কর্মকাণ্ড। আমরা কিন্তু বুঝতে পারিনি কিভাবে। দানের টাকা যদি সুশৃঙ্খলভাবে গ্রহণ করা হয়, টাকার যদি কোনো রকমের এদিক ওদিক না হয়, সেটি কারো পকেটে না ঢুকে, টাকা কোনোভাবে অপচয় না হয়, তাহলে সেখানে অলি আউলিয়া বিরোধী কর্মকাণ্ড হবে এটি, নাকি অলি আউলিয়ারা বরং তাদের রুহু খুশি হবেন এই কর্মকাণ্ডে? তো যাই হোক, বিষয়টি খুব পরিষ্কার হয়েছে কাদের স্বার্থে আঘাত লেগেছে। তিনি অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হাত দিয়েছেন, মদ এবং গাজার আসর বন্ধ করার কথা বলছেন। মাজার কেন্দ্রিক যেই বদনাম বাংলাদেশে আছে, যেই জন্যে ধর্মপরায়ণ মুসলমানদের একটি অংশ
মাজারকে ঘৃণা করেন, মাজার নিয়ে কথা বলেন, এবং যখন মব করে মাজার ভাঙা হয় ব্যাপক মানুষ উৎসাহ উদ্দীপনায় সেখানে অংশগ্রহণ করেন। যদিও আমি ব্যক্তিগতভাবে এমন আইডিয়াকে প্রত্যাখ্যান করি। আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো মাজার ভাঙা, মাজারে হামলা করা এটি গ্রহণযোগ্য হতে পারে না। বাট সেটিও সংক্ষুব্ধ মানুষ এটি করেন। কেন করেন? কারণ যে অভিযোগটি মাজারের বিরুদ্ধে, অনেক মাজারের বিরুদ্ধে বাংলাদেশে আছে, মাজারে মদ গাজার আসর বসে এবং অনেক অসামাজিক কার্যকলাপ হয়। তো তাই ধর্মের নামে এরকম অসামাজিক কার্যকলাপ ধর্মপ্রাণ মুসলমানরা অনেকে নিতে পারছেন না। না পারবার কারণেই তারা মাজার বিরোধী একটি মনোভাব অনেকের মধ্যে ফুটে উঠেছে। তো ডিসি সারওয়ার আলম ঠিক জায়গাটিতে হিট করেছিলেন, বাট তিনি নিজেই হিট হয়ে গেছেন। এখন এটি হবার কথা ছিল না। জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এমন একজন কর্মকর্তাকে, যার মেরুদণ্ড ঋজু, যিনি চাটেন না বড় হওয়ার জন্য, খাটেন। তিনি চেটে বড় হতে চান না, খেটে বড় হতে চান। পুরো সার্ভিস লাইফ তিনি এই প্রমাণ এখন পর্যন্ত দিয়ে এসেছেন। তো সেইটি শেষ রক্ষা হলো না। তো আমি দেখলাম অনেক সংবাদপত্র কিংবা অনেক গণমাধ্যম হেডলাইন করছে ডিসি সারোয়ার হেরে গেলেন। আমি ভাবছি ডিসি সারোয়ার হারেননি, হেরেছে বাংলাদেশ, হেরেছি আমরা। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, এখন কি বাংলাদেশে সৎ, সাহসী, মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে পারেন এমন কর্মকর্তারা ভালো কাজ করবার জন্য আর উৎসাহিত হবেন? এইটি কি সম্ভব এই পরিস্থিতিতে? এই প্রশ্ন থাকলো। ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।